এরা হচ্ছে আপনার ফলোয়ার্স। এইগুলো আপনার কাছে কোনটা মনে হয় যে রিয়েল ফলোয়ার? না, এগুলো তো অ্যাক্টিভ ফলোয়ারই মনে হইতেছে। আপনার যেগুলো আসছে এগুলো তো যেই কন্টেন্ট থেকে আসছে, কন্টেন্ট রিলেটেড আপনি একটা পোস্ট করে দেখেন, আপনার দেখো ওখানে কমেন্ট লাইক চলে আসবে। আচ্ছা আচ্ছা। আর মানে আমি চাচ্ছি কি আমার পেজটা ধরেন গ্রো আপ করবে, যাতে আমি মানে যারা কাস্টমার, আমার এই প্রোডাক্টের কাস্টমার হলো কি যারা একটু সচ্ছল, টাকা পয়সা আছে, যারা অনলাইনে কেনাকাটা করে, এই টাইপের মহিলা, বুঝছেন? বুঝতে পারছি। সেই ক্ষেত্রে হলো গিয়ে আপনার ভাই, আপনি এভারেজ মহিলা টার্গেট না করে আপনি যদি ফলোয়ারের জন্য কাজ করেন, সেই ক্ষেত্রে আপনার সার্ভিস রিলেটেড আপনি কন্টেন্ট তৈরি করে তারপরে হচ্ছে গিয়ে আপনাকে কাজ করতে হবে ফলোয়ারের জন্য। যে আমার প্রোডাক্ট রিলেটেড কন্টেন্ট ভিডিও আপলোড করে $1 যদি আপনার 100 ফলোয়ার আসে, ওইটার ভিতর থেকে দেখা যায় আপনার একজন দুইজন কাস্টমার বের হইতে পারে। কিন্তু আপনি এখন যেটা করছেন এইটার থেকে আপনার 10,000ও একজন কাস্টমার বের হবে কিনা সন্দেহ। কারণ এরা তো ইমোশনে হচ্ছে কি আপনাকে ফলো করছে, ইমোশনের পরে। কিন্তু হচ্ছে যারা আপনার সার্ভিস দেখে আসবে তারা হচ্ছে আপনার অডিয়েন্স, আপনার সার্ভিস বা প্রোডাক্ট দেখে আসছে। ইমোশনটা মনে হয় ভাই ওই যারা ওই আপনার মানে ফেসবুক কন্টেন্ট বানাবে, টাকা ইনকাম করে, ওদের জন্য ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওদের জন্য অবশ্যই ঠিক আছে, কারণ তাদের প্রয়োজন ভিউ আর আপনার তো প্রয়োজন কাস্টমার। হ্যাঁ হ্যাঁ, সো আপনার ওইটা দিয়ে লস করাটাই লস। এখন হচ্ছে আপনি তো অ্যাড ম্যানেজারের বেসিক জানেন, মানে বুস্ট টুস্ট করা তো জানেন অলরেডি। অ্যাড ম্যানেজার মানে ভাই, অ্যাড ম্যানেজারটা আমি জানি না, জাস্ট আমাকে একটু রিভিউ করে দেন। আমি তো ডিরেক্ট আগে পোস্ট করতাম, হ্যাঁ পোস্টের পাশে যে বুস্টের অপশন আসে ওইখান থেকে ডিরেক্ট বুস্ট মানে পোস্টের পাশে যে বুস্ট আসে, বুস্ট থেকে আপনি বুস্ট করতেন, বাট অ্যাড ম্যানেজার আপনি কখনো ঢুকেনি নেই বলতে গেলে এক কথায়। না না, আমি জানি না। তাহলে আপনার তো অলরেডি অ্যাড ম্যানেজার, বিজনেস ম্যানেজার কিন্তু আছে, ক্রিয়েট করা লাগবে না। তারপরও আমি বলি, কারণ আমাদের একটা অ্যাড রান করতে হলে আমাদের প্রয়োজন হয় একটা বিজনেস ম্যানেজার আর একটা হচ্ছে অ্যাড ম্যানেজার। আমরা চাইলে অ্যাড অ্যাকাউন্ট একাধিক ক্রিয়েট করা যায় প্রয়োজন হলে, কিন্তু একাধিক ক্রিয়েট করা আমাদের প্রয়োজন নেই। যখন হচ্ছে আমরা একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করি, তখন তো অবশ্যই প্রোফাইলের আন্ডারে আমাদের বিজনেস ম্যানেজারটা লগ ইন করতে হয়, ঠিক আছে? বিজনেস ম্যানেজারটা প্রোফাইল আন্ডারে লগ ইন করতে হয়, আর তখন ওই প্রোফাইলের আন্ডারে আমাদের হচ্ছে একটা অ্যাড ম্যানেজার অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায়। মানে এটাই আপনি বলতেছেন যে এই বিজনেস ম্যানেজার নাকি এই যে বিজনেস সুইটটাকেই? হ্যাঁ, বিজনেস সুইট। আপনার এখানে কিন্তু এই যে business.facebook.com, এটা হচ্ছে বিজনেস ম্যানেজার না, এখান থেকে আপনার হচ্ছে বিজনেস ম্যানেজার, এখান থেকে আপনি যেতে পারেন, যে অল টুলস নামে যে অপশনটা আছে, এখানে যখন আসবেন, এখানে আসার পরে আপনার তো এখানে সবকিছু ইন্টারফেস আসতেছে না, এখানে আমাদের অল টুলসে ক্লিক করলে আমরা হিউজ পরিমাণ সেটিংস দেখতে পাবো, ঠিক আছে? যেখানে আমাদের যেতে চাইবে, যেখানে যাবো না, এখান থেকে আমরা অল টুলস থেকে ক্লিক করে আমরা হচ্ছে, আমার স্ক্রিন কি দেখা যায় নাকি জুম করবো একটু? না না, হ্যাঁ দেখতেছি ভাই, সমস্যা হচ্ছে। আচ্ছা, এখান থেকে এই অ্যাড ম্যানেজার ক্লিক করলে আমরা অ্যাড ম্যানেজারে চলে যেতে পারবো। তারপর ইভেন্ট ম্যানেজার আমাদের কিছু কাজ আছে, তারপর এখানে আমাদের হচ্ছে আরো কিছু কিছু জায়গায় কাজ আছে। সো এটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজার খুলতে আমাদের কিছু লাগে না। সো হচ্ছে যখন আপনি business.facebook.com এর ভিতরে ঢুকবেন, তখন আপনাকে এখানে নিয়ে আসবে অলরেডি ওরা। আর যদি আপনার প্রোফাইল লগ ইন করা না থাকে, সেই ক্ষেত্রে আপনাকে বলো যে প্রোফাইলটা লগ ইন করো, তো নাম মেইলটা চাইতে পারে, সেটা আপনি দিলে আপনাকে হচ্ছে এখানে নিয়ে আসবে। ওকে, তারপর হচ্ছে আমাদের কাজ হচ্ছে যে অল টুলস থেকে আমাদের হচ্ছে অ্যাড ম্যানেজারে ক্লিক যদি আমরা করি, অ্যাড ম্যানেজারে নতুন ট্যাবে ফুল করি। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজার মূলত, যেখান থেকে আমাদের সকল ক্যাম্পেইন গুলো করা হয়। আচ্ছা, এখানে হচ্ছে আমি যদি একটু মার্ক করে আপনাকে দেখাই, এই যে অপশনটা, এখানে যে ক্যাম্পেইন লেখা আছে, এখানে এইটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট। প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টে একটা ইউনিক আইডি থাকে, একটা আইডি থাকে, হ্যাঁ, আর একটা অ্যাড অ্যাকাউন্ট আইডির সাথে মিলে না, যেমন আমাদের এনআইডির মতো। আপনার যদি একাধিক অ্যাড অ্যাকাউন্ট থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এখানে যে ড্রপ ডাউনে যদি ক্লিক করেন, আপনি দেখতে পাবেন অ্যাড অ্যাকাউন্ট গুলো, ঠিক আছে? এখানে আপনার শো করবে অ্যাড অ্যাকাউন্ট গুলো। দেখা যায় আপনার 2-3টা অ্যাড অ্যাকাউন্ট আছে, এখন আপনি
রান করে। এখানে যে কিন্তু আমার এই যে 7354 একটা অ্যাকাউন্ট ওপেন হওয়া, আমি এখান থেকে যদি অ্যাড রান করি এটার আন্ডারে, তখন এটা এখন ওপেন আছে, এখন আমি এখান থেকে অ্যাড রান করতে পারবো। বাট যখন আমি এই অ্যাকাউন্ট দিয়ে করবো না, আমি করবো অন্য আরেকটা অ্যাকাউন্ট দিয়ে, সেই ক্ষেত্রে আমাকে আর এই ভাই একটু বলি, ওই আর প্রত্যেকটা অ্যাকাউন্টের আন্ডারে আলাদা আলাদা একটা করে কার্ড সেট করা থাকে, তাই তো? হ্যাঁ, একটা কার্ড সেট করা থাকে। আপনার কার্ড সেট করার জন্য আমাদের দেখা যায় এই যে বিলিং এন্ড পেমেন্ট, এখানে যদি আমরা আসি, আচ্ছা কার্ড সেট করাটা আমরা দেখি। আচ্ছা কার্ডস অ্যাকাউন্ট, এখানে আসার পরে আমাদের একটা ইন্টারফেস, আমাদের কার্ড যে আগের অ্যাড করা আছে যেটা দেখাচ্ছে, এই যে কারেন্ট ব্যালেন্স, এটা হয়তো ভাবতে পারেন বর্তমানে আমার যে ব্যালেন্সটা আছে এটা এখানে শো করতেছে। আপনি যখন এখানে আসবেন, এটা কিন্তু আপনার কারেন্ট ব্যালেন্স মানে বর্তমান ব্যালেন্স না, এটা হচ্ছে যে আপনার ফেসবুক আপনার কাছে যদি ডিউ থাকে, মানে আপনার কাছে পাবে ফেসবুক, তখন হ্যাঁ ওই ব্যালেন্সটা এখানে শো করে, ফেসবুক আমার কাছে ব্যালেন্সটা পাবে, এইটা কারেন্ট ব্যালেন্সে শো করে, ঠিক আছে? আর আপনার যেই ব্যালেন্স আছে অ্যাকাউন্টে, ওইটা এখান থেকে দেখার কোনো ওয়ে নাই, কারণ ওইটা আপনার ব্যাংক থেকে দেখতে হবে, যেটা ওইটা আমার ব্যাংক থেকে দেখতে হবে, ওইটা ফেসবুক দেখার রাইট নাই ফেসবুকের। সো এখানে ফেসবুক ওইটাই শো করাবে যেটা ফেসবুক আপনার কাছে ডিউ থাকে, ওইটা ফেসবুক এখানে শো করাবে। তারপর হচ্ছে এখানে আপনার কার্ড ডিটেইলস আছে, এখানে আছে আর একটা ডেইলি স্পেন্ডিং লিমিট থাকে। আপনি যখন একটা অ্যাকাউন্ট নতুন করবেন, ঠিক আছে, নতুন করলে দেখা যায় আপনার এখানে প্রথমে ডেইলি $5-10 অথবা $20 দিতে পারে সর্বোচ্চ স্পেন্ডিং লিমিট, যে আপনি আর বেশি ডেইলি স্পেন্ড করতে পারবেন না অ্যাকাউন্ট থেকে। আচ্ছা, এই যখন আপনি আস্তে আস্তে স্পেন্ড করতে থাকবেন একটা অ্যাকাউন্ট থেকে, তখন আপনাকে আস্তে আস্তে লিমিট বাড়াবে ওরা, তখন 500, 1000, 2000 পর্যন্ত করে দিবে। যখন আমার এই অ্যাকাউন্টে বর্তমানে ওরা $100 পর্যন্ত লিমিট দিচ্ছে পার ডে। হ্যাঁ, এই আচ্ছা। আর ভাই উপরের দিকে ওঠেন, উপরের দিকে, সেটা হচ্ছে এই যে যান, আর উপরে যান, এই যে বিলিং এন্ড পেমেন্টের পাশে লেখা ম্যাঙ্গো ফুড বিডি, এটা কি অ্যাড অ্যাকাউন্ট? হ্যাঁ, এটা হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্ট, এই যে অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে, যদি অ্যাড অ্যাকাউন্ট না থাকতো তাহলে এর নাম থাকতো পোর্টফোলিও লেখা থাকতো, ঠিক আছে? মানে এই অ্যাকাউন্টের $21 পেমেন্ট এখনো ডিউ আছে, তাই তো? ডিউ আছে, হ্যাঁ ডিউ আছে। আচ্ছা আচ্ছা, এইটা বর্তমানে আমার অ্যাকাউন্ট বর্তমানে ইউজ হচ্ছে না, কারণ আমি ডাচ বাংলা ইউজ করতাম, ডাচ বাংলা বর্তমানে মেটাকে পেমেন্ট করতে দিচ্ছে না, আমার এখানে ডাচ বাংলা অ্যাড করা, ওইটাও ব্যবহার করা হয় না, পেমেন্টও নিতেছে না। আর অ্যাড অ্যাকাউন্ট কি ভাই প্রত্যেকটা পেজ খুললে তো এমনিতে একটা করে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায় নাকি? না, আপনার প্রত্যেকটা পেজ খুললেই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয় না, আপনাকে যদি আপনি ক্রিয়েট করেন তাহলে ক্রিয়েট হয়, আপনি যদি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আলাদাভাবে তখন হচ্ছে ক্রিয়েট হয়, তাছাড়া নরমালি যে আপনি পেজ খুললেই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয় না। আর প্রত্যেকটা পেজের জন্য আপনার অ্যাড অ্যাকাউন্টের দরকার হবে না, আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনি 1000 পেজ চালাতে পারবেন। 1000 মানে আমার আইডিতে, মানে প্রত্যেকটা মানে ফেসবুক আইডিতে ধরেন একটা অ্যাড অ্যাকাউন্ট দরকার, তাই তো? ওইটা দিয়ে আমি সবগুলো পেজ চালাতে পারবো। আপনারা মনে করেন আপনার একটা ব্রাউজার, এই একটা গুগল ব্রাউজার, আপনি এখানে হলে কি আপনি একটা বিজনেস ম্যানেজার ওপেন করছেন এবং এই ব্রাউজারে আপনার একটা ফেসবুক পেজ লগইন আছে, মানে সরি ফেসবুক প্রোফাইল লগইন আছে। ওই প্রোফাইলের আন্ডারে আপনার যে বিজনেস ম্যানেজারটা আছে ওইটা দিয়ে হচ্ছে আপনি একাধিক পেজ আপনি চালাইতে পারবেন, আপনাকে আলাদা আলাদা অ্যাড অ্যাকাউন্টের দরকার হবে না, আলাদা বিজনেস ম্যানেজারও দরকার হবে না। আচ্ছা, অ্যাড বুঝতে পারছি ভাই, অ্যাড অ্যাকাউন্টটা কোথা থেকে করছেন ওটা একটু দেখান তো তাহলে। অ্যাড অ্যাকাউন্টটা তো হচ্ছে আপনার নরমালি ক্রিয়েট হয়ে যায়, আর অ্যাড অ্যাকাউন্টটা হচ্ছে আমরা তো এই যে এখান থেকে আসলাম, আমরা প্রথমে আসছি কোথায়, আমরা আবার যদি যাই একটু পিছনে চলে আসি, এখানে যদি আমরা লিখি business.facebook.com স্ল্যাশ দিয়ে ওভারভিউ লিখলে, তারপর যে আপনি ক্লিক করেন এখানে, আপনাকে এখানে নিয়ে আসবে। যদি আপনার এখানে আগের কাজ করা থাকে তাহলে আপনাকে এখানে নিয়ে আসবে, আর তাছাড়া কিন্তু আমরা এখানে নিয়ে আসবে না। তাছাড়া অন্য একটা ইন্টারভিউ গেট স্টার্ট নামে একটা অপশন আসবে, ওখানে ক্লিক করলে আপনার প্রোফাইলটা লগ ইন করতে বলবে, মানে আপনি যেই প্রোফাইল দিয়ে পেজগুলো ম্যানেজ করবেন, মাদার প্রোফাইল, ওই প্রোফাইলটা লগ ইন করলে আপনাকে এই এইটা ডিসপ্লেটা দেখাইবে, ঠিক আছে? ডিসপ্লেটা দেখার আপনার কাজ হচ্ছে যে আপনার এখানে তো আপনি বাকি সেটিংস গুলো পাচ্ছেন, আপনার কাজ আছে অল টুলসে আসবেন, এই অল টুলস থেকে অ্যাড ম্যানেজার। আর আপনার যদি আগে আপনি চাইলে সরাসরিও দেখা যায় এত হ্যাসেল না কারণ সরাসরি আপনি অ্যাড ম্যানেজারে ভিজিট করতে পারেন, গুগলে এসে যদি আপনি লেখেন admanager.facebook.com তো আপনাকে অ্যাড ম্যানেজারের ভিতরে নিয়ে আসবে। এবং আপনি এটা মোবাইল থেকে ম্যানেজমেন্ট করার জন্য কিন্তু আপনার প্লে স্টোরে অ্যাপস আছে,
অ্যাড ম্যানেজার নামে অ্যাপস আছে, আপনি সেটা দিয়ে মোবাইল থেকেও কন্ট্রোল করতে পারবেন এটা। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এসে আপনার একটা কার্ড বিলিং ডিটেলস থেকে আপনার কার্ড অ্যাড করতে হয় এই বিষয়টা। ওকে, এখানে আবার টু ফ্যাক্টর অথেন্টিকেশন করা, তো দাঁড়াও একটু আমি অথেন্টিকেট কোডটা দিয়ে নিই। এইটা সিকিউরিটির জন্য দরকার, কারণ অনেক সময় আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে, হ্যাকারও ট্রাই করে হ্যাক করার জন্য। আচ্ছা, যেমন এই একটা অ্যাকাউন্ট আছে এখানে, যে এইটা কিন্তু আমার কারেন্ট ব্যালেন্স $22 কিন্তু ডিউ দেখাচ্ছে, ঠিক আছে, তার মানে এটা $22 ডিউ আছে। এখানে আরো একাধিক অ্যাকাউন্ট আছে আমার, যদি অন্য একটা অ্যাকাউন্টে যে আমি এটা যদি যে এখানে কারেন্ট ব্যালেন্স আছে 69 সেন্ট, আর এটা যদি আমি ডেইলি স্পেন্ডিং লিমিট দেখি, অ্যাকাউন্ট ব্যালেন্স নরমালি একটা আপনাকে হাসেম ভাই এই বিলিং এর এটা বুঝছি, কারণ আমি এর আগে কার্ড অ্যাড করছিলাম তো। আচ্ছা আচ্ছা, তার মানে প্রথমে আমার হলো বিজনেস ম্যানেজার, আচ্ছা, যেটা ওই বিজনেস প্যারা নাই আপনার, ঠিক আছে, বিলিংটা তাহলে বুঝছেন। হ্যাঁ, তাহলে আমি একটু বলি ভাই একটু। হ্যাঁ, প্রথমে হচ্ছে আমি ওই যে বিজনেস সুইটটি করলাম, ওটা হচ্ছে বিজনেস ম্যানেজার। এরপরে আমি ওই যে অ্যাড ম্যানেজারে গিয়ে যদি অ্যাকাউন্ট থাকে তো একটা দিয়ে আমি সব পেজ কন্ট্রোল করতে পারবো, আর যদি না থাকে তাহলে আমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, এরপরে ভাইজান আচ্ছা, তারপরে কাজ হচ্ছে আপনার হচ্ছে কার্ড অলরেডি অ্যাড করা আছে, এখন আপনার কাজ হচ্ছে একটা অ্যাড ক্রিয়েট করবেন, নতুন একটা অ্যাড দিবেন আপনার। আর অবশ্যই তো জানেন যে একটা ফেসবুক পেজের জন্য অ্যাড দিতে হইলে আপনাকে আপনার প্রোফাইলে ওই পেজের অ্যাক্সেস আনতে হবে। তাহলে আপনি অ্যাক্সেস নেওয়া সেটাও জানেন অলরেডি, সেটাও দেখাতে হবে না আমাকে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনি যখন এখানে আসবেন, এটা তো আগে বলছি, এখানে আপনি কোন অ্যাকাউন্ট থেকে আপনি একটা রান করতেছেন সেই অ্যাকাউন্ট এখান থেকে আপনি ওপেন করে নেবেন। এখান থেকে মনে করেন আমি এই অ্যাকাউন্ট থেকে করবো, আমি এই অ্যাকাউন্ট এখান থেকে ওপেন করে নিচ্ছি। আচ্ছা, তারপরে এখানে যেটা করণীয় সেটা হচ্ছে আমরা যে ক্রিয়েট লেখাটা আছে, ক্রিয়েট লেখা আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, এখানে অনেকগুলো অপশন আছে, অ্যাওয়ারনেস আছে। যেমন এই অ্যাওয়ারনেস এ যদি ক্লিক করে রাখি, তাই এখানে কিন্তু আমাদের তো সেলস অ্যাওয়ারনেসটার জন্য দেখা যায়, অ্যাওয়ারনেসটা কিন্তু আপনার ব্র্যান্ডের জন্য প্রয়োজন। এই যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ, আপনি দেখা যায় একটা অ্যাড রান করলেন ভিডিও ভিউজ এর জন্য, তো দেখা যায় যারা হলে ওইটা অ্যাওয়ারনেস হিসেবে আপনি কাজ করলে, এবং যারা ভিজিট করছে আপনি দেখা যায় তাদেরকে আবার রিমাইন্ড করার জন্য আরেকটা কন্টেন্ট দিয়ে তাদেরকে হচ্ছে আপনি আবার রিটার্গেট করবেন। আচ্ছা, মনে করেন প্রথমে আপনি একটা আপনার যে মনে করেন টিফিন বক্স মানুষে কেন নিবে, বা এইটা আপনার কি দিয়ে তৈরি, উপকারিতা কি, কেন লাগবে, কেন আপনার থেকে নিবে, এই ধরনের আপনার ডিটেলস দিয়ে আপনি একটা ক্যাম্পেইন চালালেন অ্যাওয়ারনেস হিসাবে। সেখানে কিন্তু আপনার হিউজ পরিমাণ ভিজিটর আসবে, বা সেখান থেকে আপনার সেল আশা করা যায়, মানে ভিউ আসবে কিন্তু হিউজ পরিমাণ। তখন আপনার পেজ সম্পর্কে মানুষ জানলো, এবং আপনার যে একটা ব্র্যান্ড আছে বা আপনি যেখানে সেল করতেছেন টিফিন বক্স, সেটাও মানুষ জানলো। আচ্ছা, তারপর হচ্ছে আপনি ওই যে মানুষগুলো আপনার এগুলো দেখলো, কে দেখলো, এদেরকে আপনি আবার রিটার্গেট করতে পারবেন। মানে এই যে অডিয়েন্স গুলোকে আপনি একটা অডিয়েন্স ক্রিয়েট করে, যে লাস্ট 30 দিনে আমার কারা আমার এই ভিডিওতে ভিউ হয়েছে, বা কারা আমার
ভিডিওটা ভিউ করছে, আমরা তাদেরকে টার্গেট করে আবার ক্যাম্পেইন চালাচ্ছি, তখন আপনি দেখা যায় আমরা একটা সেলস নতুন আরেকটা ক্যাম্পেইন, সেম ভিডিও না, তখন অবশ্যই ভিডিওটা আপনার পরিবর্তন করে দিতে হবে, ঠিক আছে? আরেকটা ভিডিও তখন আপনি আবার ক্যাম্পেইন চালালে তাদের টার্গেট করে, তারপর দেখা যায় আপনার ওখান থেকে সেল জেনারেট হয়ে আসবে, ওখান থেকে তারা সেল মানে। আচ্ছা এটা আমাকে দেখান তো ভাই, যে রিটার্গেটিংটা দেখেন তো, বা টার্গেটিংটা দেখতে হলে ওটা আমরা অডিয়েন্সের কাছে যখন যাব তখন দেখতে পারবো, ঠিক আছে? অডিয়েন্স ক্রিয়েটের সেক্টরটা আলাদা, আমরা এখান থেকে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করি, তাহলে হলে আমরা বুঝতে পারবো বিষয়গুলো। সেখান থেকে তো একটা অ্যাওয়ারনেস, তারপর হচ্ছে আপনার ট্রাফিক, হ্যাঁ এগুলা ভাই আমি বুঝছি, এগুলা আমি ইউটিউবে মোটামুটি দেখছি তো। হ্যাঁ, তাই এখানে আপনার কাজ এনগেজমেন্ট, যখন মেসেজ ক্যাম্পেইন চালাবেন তখন আপনি এনগেজমেন্ট দিয়ে চালাবেন, লিড তো আপনার দরকার হবে না, এগুলো এটা দরকার আপনার কাজ। তারপর কাজ আছে সেলস, সেলস এখানে আছে আপনার কয়েকটা অ্যাড আছে, এখানে কনভার্সন আছে, ক্যাটালগ সেলস আছে, কল আছে। তো আপনার হচ্ছে কলের দরকার হবে না, আপনার হচ্ছে যে এই সেলস থেকেও কিন্তু আপনার মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ অ্যাড দেওয়া যায়, ঠিক আছে? শুধু এনগেজমেন্ট থেকেই না, এনগেজমেন্ট থেকে তো স্পেশালি আপনার হচ্ছে যে দেওয়াই যায়, বাট সেলস থেকেও আপনি চাইলে আচ্ছা ভাই হ্যাঁ, এই হাসান ভাই, এই যে সেলস থেকে যদি আমি অ্যাড দেই, ওটা কি মানে একই সময় ফেসবুকেও অ্যাড যাবে, আবার একই সময় মেসেঞ্জারেও অ্যাড দেখাবে? ভাই ওইটা আপনি সেলস থেকে দেন আর আপনি ট্রাফিক থেকে দেন, ওইটা আপনি সব জায়গা থেকে ফেসবুক মেসেঞ্জার শো করাবে, ওইটা হচ্ছে আলাদা বিষয়, যে আপনি কোথায় কোথায় প্লেসমেন্ট করতে চান, ওইটা হচ্ছে আলাদা বিষয়। আচ্ছা ওটার জন্য কি ধরেন আমি $2 করে খরচ করলাম, ওইটা কি ফেসবুকেও ওই টাকা দিয়ে ফেসবুকেও দেখাবে, বা আবার মেসেঞ্জারও দেখাবে, নাকি মেসেঞ্জারের জন্য আলাদা টাকা কাটবে? না না, আপনি হচ্ছে ব্যাপারটা কি, আপনি যখন এই আমরা সেটআপের দিকে যাব একটা ক্যাম্পেইন, তখন এই বিষয়গুলো আসবে, আপনাকে সাজেস্ট করবো যে আপনি কোথায় কোথায় শো প্লেসমেন্ট করতে চান, যে আপনি কি শুধু ফেসবুকে চান নাকি আপনি অল চান, যে আমি চাই ফেসবুক মার্কেট প্লেস আছে, ফেসবুক স্টোরি আছে, রিলস আছে, ফিড আছে, আমি চাই সব জায়গায় শো করতে, তাহলে আমি অল টিক করে দিলাম, আমার সব জায়গায় শো হবে, সেজন্য আলাদা আমাকে কিছুই করতে হবে না। যেখানে আমার ভালো অডিয়েন্স আছে সেখান থেকে আমার সেল আনবে। বাট দেখা যায় একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ একটা অ্যাড চলার পরে তখন আপনি যখন এটা অ্যানালাইসিস করবেন যে আমার সেলসটা আসলে কোথা থেকে বেশি আসে, যে আমার যদি মার্কেট প্লেস থেকে আসে নাকি আমার ফিড থেকে আসে, যদি দেখেন ফিড থেকে বেশি আসতেছে তাহলে আপনি ফিড রাখলেন, যদি দেখেন না আমার সেলস তো মার্কেট প্লেস থেকে বেশি আসে, অন্য জায়গা থেকে আসে না, তাহলে শুধু শুধু অন্য জায়গায় না দিয়ে আমার অন্য জায়গায় যদি 100 রিচ হতো, ওই রিচটা আমি মার্কেট প্লেসে ইনভেস্ট করি, যে একটা রিচে তো আমার টাকা কাটতেছে, ওই টাকা আমি মার্কেট প্লেসে ইনভেস্ট করি, তাহলে আমার অন্য অন্য প্লেসমেন্টের এগুলো আনট্রিক করে তাহলে আমি শুধু আমার যেখান থেকে সেল আসতেছে আমি ওইটাই রাখবো, ঠিক আছে? ওইটা আপনি একদিন 2 দিনে পারবেন, 1 সপ্তাহ একটা ক্যাম্পেইন চালার পরে সেল আসার পরে আপনি এটা বুঝতে পারবেন যে আপনার কোথায় রাখা উচিত, এটা সেল আসার আগে আপনি পারবেন না, বুঝতে পারছি। আচ্ছা এখন থেকে আমরা যাই এটা কন্টিনিউতে ক্লিক করি, ওকে। তো আচ্ছা এখানে আপনি ক্যাম্পেইন নাম দিতে বলতেছে, আপনি একটা ক্যাম্পেইন নাম নিজের মতো করে দিয়ে দিবেন, জাস্ট এটা আপনার বোঝার জন্য, এটা কোনো আলাদা কিছু না, সফার্স। ওকে, তারপর হচ্ছে নিচে আসি আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ, এখানে তো আমরা এটা অবজেক্টিভ আগে সিলেক্ট করি আসছি সেলস, এখানে আমাদের আর কোনো কাজ নেই। তারপর হচ্ছে যে অ্যাডভান্টেজ ক্যাটালগ, ক্যাটালগ অ্যাডস একটা আলাদা বিষয়, এটা আমরা দেখাবো ক্যাটালগ অ্যাড কিভাবে তৈরি করে, ওই যে আপনি দেখছেন না সিলেক্ট করে একটা ইমেজ, ওইটা আছে ক্যাটালগ। ক্যাটালগ যদি আপনার তৈরি করা থাকে, এখানে আমার কিছু ক্যাটালগ আছে, এগুলো ফেল দেখাচ্ছে, রেডি না আর কি, জন্য আপনি যখন ক্যাটালগটা হচ্ছে আলাদা এক জায়গায় ক্রিয়েট করতে হয়, যখন আপনি ক্রিয়েট করবেন এবং এই অ্যাড অ্যাকাউন্টের সাথে কানেক্ট করবেন, তখন আপনার এখানে সাজেস্ট করবে এই ক্যাটালগুলো, তখন আপনার যেটা ধরাবেন, মানে এই ক্যাটালগটা আপনি তৈরি করছেন 10টা প্রোডাক্ট বা 20টা প্রোডাক্ট দিয়ে, ঠিক আছে? তখন এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, আপনার ওই প্রোডাক্টগুলোই আপনার এখানে শো হবে, শোকেস হবে, ঠিক আছে? এই সবটা এখন দেখা যাচ্ছে না, আমরা ক্যাটালগটা এটাই করি, ক্যাটালগ ক্রিয়েট করে তারপর এটা আমরা দেখবো। তারপর হচ্ছে আপনার এখানে ক্যাম্পেইন বাজেট এখানে তো আমরা 2 ধরনের দেওয়া হচ্ছে, একটা হচ্ছে ডেইলি আর একটা হচ্ছে লাইফ টাইম, দুইভাবে টেস্ট করতে হবে, কারণ এইটা মুখস্থ কিছুই না যে আপনার যে ভাই ডেইলি বাজেট দিলে আপনার সেলস আসবে, লাইফ টাইম দিলে কম আসবে, লাইফ টাইম দিলে বেশি আসবে, ব্যাপারটা তা না, তার ফেসবুক বলে দিতে যে কোথায় আপনার সেল বেশি আসবে, এটা হচ্ছে আপনার প্র্যাকটিসের উপর বা রিয়েল টাইম আপনার অ্যানালাইসিসের উপর, আপনার হচ্ছে দুইটাই ক্যাম্পেইন রান করতে পারেন, লাইফ টাইমও করবেন, ডেইলি বাজেটও করবেন, যখন যেটা রেজাল্ট ভালো আসে তখন সেটা চালাবেন,
ওকে, আপনারা চাইলে ডেইলি বাজেট দিলে এখান থেকে যদি 25 দেন, এটা তো বুঝছেন যে $25 আপনার পার ডে কাটবে। আর যদি আপনি লাইফ টাইম দেন, যে $25 দিয়ে $50 দেবো লাইফ টাইম। লাইফ টাইম বলতে আপনি যে কয় দিনের জন্য দেবেন, 10 দিনের জন্য দিতে চান 10 দিন, এটা হচ্ছে আপনার লাইফ টাইম। ওকে, আমি লাইফ টাইম দিলাম $50। তারপর আসি এবি টেস্ট। এবি টেস্টটা হচ্ছে যেমন আপনার একই অ্যাডের ভিতরে, ঠিক আছে, একই অ্যাডের ভিতরে আপনার দুইটা অ্যাড সেট থাকবে। দুইটা অ্যাড সেটে আপনার হচ্ছে আলাদা আলাদা আপনার হচ্ছে কন্টেন্ট ইউজ করতে পারেন, আলাদা আলাদা ক্যাপশন ইউজ করতে পারেন জাস্ট টেস্টের জন্য। টেস্ট মানেই তো টেস্ট করা, এখানে আসলে আমাদের কোনটা থেকে রেজাল্ট ভালো আসে মানে পরীক্ষা করা। 4 দিনের জন্য আপনি টেস্টিং চালাইলেন দুইটা অ্যাড সেট দিয়ে, একটা হচ্ছে কি দেখা যায় আপনি ক্যারাসেল চালাইলেন বা আপনি ক্যাটালগ চালাইলেন, আর একটা সিঙ্গেল ভিডিও দিয়ে চালাইলেন। এখন আপনি 4 দিন পরে আপনি দেখতে পারবেন যে আপনার কোন অ্যাডটা আপনার রেজাল্ট ভালো আসছে, ক্যারাসেল নাকি ক্যাটালগে। যে আপনার যেটা ভালো আসছে আপনি ওইটা রাখবেন, আর যেটা ভালো নাই সেটা আপনি অফ করে দেবেন। সেটা আপনি আর এবি টেস্ট আপনার না ছিল সেটা দরকার নেই। এবি টেস্ট অনেক সময় কাজ করে, অনেক সময় কাজ করেও না। আর এবি টেস্টের থেকে আলাদা আলাদা অ্যাড রান করা, এটা করাটাই সব থেকে বেস্ট, ঠিক আছে। যে একই অ্যাড সেট না বাড়িয়ে দেখা যায় আপনি দুইটা অ্যাড রান করলেন দুইটা কন্টেন্ট দিয়ে, সেটা সব থেকে ওইভাবে টেস্ট করাটা সব থেকে ভালো আমি মনে করি। তারপরে এখান থেকে আপনার নেক্সটে যেতে হবে ক্যাটাগরিতে আমাদের দেওয়ার দরকার নেই, কারণ আমরা তো ক্যাটাগরিতে 4টা ক্যাটাগরি আছে, আমরা তো এই ভিতরে আওতায় পড়ি না, ক্যাটাগরির মধ্যে না। হ্যাঁ, এটা আমাদের দরকার নেই। সো তো নেক্সট, তারপর হচ্ছে এখানে যে বলছিলাম আমরা সেলস অ্যাড থেকে কিন্তু আমরা মেসেজ ক্যাম্পেইন চালাইতে পারি। আমাদের কিন্তু এই ওয়েবসাইট সিলেক্ট করা আছে, আমরা যদি এটা ওয়েবসাইট না যদি মেসেজ দেই এখানে তাহলে আমাদের মেসেজ ক্যাম্পেইন আমরা রান করতে পারবো। সেগুলো ওয়েবসাইট মেসেজ, হ্যাঁ ভাই বুঝি না এটা বলছি যে আমরা কিন্তু এখন আছে বর্তমান সেলস এর অবজেক্টিভ ছিল সেলস, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেলস অবজেক্ট থেকেও আমরা মেসেজ ক্যাম্পেইন চালাইতে পারি এই সেলস এর ভিতরে এসে আমরা ওয়েবসাইট থেকে। হ্যাঁ না, ওয়েবসাইট না, আমরা ওয়েবসাইটে দেব না, আমরা শুধু মেসেজ চালাবো। আমাদের অবজেক্ট মানে শুধু এটা ওই মেসেঞ্জারে মেসেজ আসবে। হ্যাঁ, মেসেঞ্জার অর হোয়াটসঅ্যাপ। আচ্ছা, আমাদের অবজেক্ট ছিল সেলস, বাট আমরা এখান থেকে ওয়েবসাইট দেব না, আমরা মেসেজ। এইটা অনেক সময় ভালো কাজ করে সেলস এর জন্য, কারণ যখন আমরা অবজেক্ট আপনার টার্গেট গোল থাকে যে সেলস, তখন ফেসবুক হলো গিয়া ওই ধরনের কাস্টমারের কাছে পৌঁছায় যারা হচ্ছে আপনার পারচেজ করতে চায় বা কিনতে চায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে অবজেক্ট সেলস থাকলে আপনার মেসেজে কস্ট পার রেজাল্ট বেশি কাটে, যদিও কাটলেও হচ্ছে আপনার অথেন্টিক বা রিয়েল কাস্টমারটা নিয়ে আসে অনেক সময়। আর আমার হচ্ছে ওই যে যদি ওয়েবসাইটের সাথে লিঙ্ক করে দেই তাহলে তো ওটা ওই আমি মানে ওয়েবসাইটে নিয়ে যেতে চাইলে তো ওয়েবসাইট ক্লিক করে দিতে হবে, তাই তো? আপনার ওয়েবসাইট ক্লিক করে দিতে হবে, এবং আপনার ওয়েবসাইট থেকে চাইলে ওয়েবসাইট প্লাস মেসেঞ্জার দুইটাই আপনি দিতে পারবেন, সেটা সামনে আসতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখান থেকে হচ্ছে ওয়েবসাইট গেল, তারপর যে পারফর্ম গোল কি আমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন এইটাই থাকবে। তারপর হচ্ছে যে আমাদের নিচে আছে ডাটা সেট। এই ডাটা সেটটা হচ্ছে পিক্সেল, ঠিক আছে। আপনি যে আপনার ওয়েবসাইটে পিক্সেল সেট করেছেন, এখন ওই পিক্সেলটা তো এখান থেকে কানেক্ট করে দিতে হবে, নাহলে তো আপনার ফেসবুক ট্র্যাক করতে পারবে না। সো এখান থেকে আপনার কোন পিক্সেলটা আপনার, সেই পিক্সেলটা এখানে থাকবে, ঠিক আছে। পিক্সেলটা এখানে থাকবে, কিভাবে পিক্সেল ক্রিয়েট করতে হয়, কানেক্ট করতে হয়, সেই বিষয়গুলো দেখাবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। আর যখন আমরা কানেক্ট করবো এবং অ্যাড রান করতে হবে তখন কিন্তু এখানে আমরা পিক্সেলটা পাবো। তখন হচ্ছে আমার দেখা যায় আপনার পিক্সেল আয়েশা কালেকশন, আপনার আয়েশা কালেকশনটা আপনি সিলেক্ট করে দিলেন, আপনার তো শপার সাইজ হবে, তো শপার সাইজ সিলেক্ট করে দিবেন। তারপর ভাই আমার এই হাশেম ভাই আমারটা তো পিক্সেল ক্রিয়েট করা আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি যখন প্র্যাকটিস করতে যাবেন আপনার তো পিক্সেল অলরেডি আছে, আপনার ওখান থেকেই করা আছে, আপনি ওখান থেকে পাবেন। আচ্ছা আচ্ছা। তারপর কনভার্সন ইভেন্টটা কি হবে? ইভেন্ট হবে আমাদের পারচেজ, যে আমরা চাচ্ছি পারচেজ হলে পারচেজটা কাউন্ট হবে। ওকে, তাহলে এখান থেকে পারচেজ আমরা এখান থেকে ইভেন্ট ধরা যায় পারচেজ, যাতে ফেসবুক বুঝে যদি কেউ চেক আউট করে, আমাদের ওয়েবসাইট থেকে চেক আউট করে সাবমিট করে অর্ডার কনফার্ম করে, তখন ফেসবুক একটা অর্ডার কাউন্ট করবে এখানে, ঠিক আছে। আচ্ছা, আমাদের অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা দেখতে পারবো যে কয়টা পারচেজ হয়েছে এগুলো। ওকে, এখান থেকে দিলাম কস্ট পার রেজাল্ট গোল, এটা এখানে হাইড হয়ে আছে, এটা না দিলে হয়, সমস্যা নেই। এখানে অনেক সময় আপনার সেট করে দেওয়া যায় যে আপনি কস্ট পার রেজাল্ট কত ডলার দিতে চান, যে একটা
অর্ডারের জন্য আপনি ফেসবুকে কত ডলার দিতেছেন, বাট ওটা কাজ করে না। ওটা ফেসবুক যেহেতু মন গড়াই কাজ করে, এটা কাজ করে না কখনো। তারপর হচ্ছে আপনার বাজেট শিডিউল, অ্যাডস স্পেন্ডিং লিমিট, এটা স্পেন্ডিং লিমিট দেওয়ার দরকার নেই। তারপর হচ্ছে স্টার্ট ডেট আপনি দেখা যাচ্ছে একটা অ্যাড রান করতেছেন যে আজকে 3 জুলাই, আপনি যে চাচ্ছেন যে আজকে না, আমি আজকে রেডি করে রাখতে চাচ্ছি যে আগামী 5 তারিখ থেকে এটা অ্যাক্টিভ হবে, তাহলে আপনি এখান থেকে শিডিউল দিয়ে দিতে পারেন। আজকে আপনি পাবলিশ দিয়ে রাখবেন, 5 তারিখ থেকে অটোমেটিকলি এটা অ্যাক্টিভ হবে। আর যদি চান যে না আমি আজকে করছি আজকেই চাই, তাহলে যেটা ডিফল্ট আছে ওইটাই থাকবে, আজকে থাকবে। হ্যাঁ। তারপর এন্ডিং ডেট আপনি কত দিনের জন্য চাচ্ছেন আপনি সেটা এখান থেকে দিতে পারেন। আর যদি এন্ডিং ডেট আপনি দিতে না চান সেই ক্ষেত্রে আপনি এখান থেকে কিছু সিলেক্ট করবেন না। যেমন আমি চাচ্ছি যে 31 তারিখ পর্যন্ত থাকবে। ওকে, তারপর হচ্ছে অডিয়েন্স। এই যে অডিয়েন্স হচ্ছে যে প্রথমে আসছে ইউজ সেভ অডিয়েন্স। আচ্ছা, এখানে আমার কিছু বেশ অডিয়েন্স সেভ করা আছে। এই অডিয়েন্সটা আমরা এখান থেকে সেভ করতে পারি। অডিয়েন্সটা দেখাবো। এই যে অডিয়েন্স একটা অপশন আছে, এখান থেকে আমরা যদি একটা অডিয়েন্স সেভ করে রাখি একবার, যে আমার টিফিন বক্সের কাস্টমার কারা, আমরা তাদেরকে একটা সেভ করে রাখলে দেখা যায় আমি 10 বার যদি আমি ক্যাম্পেইন রান করি, 10 বার নতুন করে আমার অডিয়েন্স চুজ করার দরকার নেই। তখন শুধু এখানে আসবো আর এখন ধরাই দেবো, ব্যাস হয়ে গেছে। আমি যা যা সেট করছি সব এখানে অটোমেটিক্যালি চলে আসবে। এই যে এখানে ডিটেইলস গুলো চলে আসছে, ঠিক আছে। এইভাবে তো বারবার আমার দরকার নেই। আবার দেখা যায় আমার একটা ক্যাম্পেইন আমি 10টা ক্যাম্পেইন চালাইছি, আমার 10টা ক্যাম্পেইনে আমি হিউজ পরিমাণে স্পেন্ড করছি, বাট আমার একটা ক্যাম্পেইনে ভালো রেসপন্স আসছে। আমি ওই ক্যাম্পেইনে যদি আলাদা অডিয়েন্স হয়ে থাকে তাহলে আমি ওই ক্যাম্পেইনের অডিয়েন্সটা আমি আলাদা সেভ করে রাখবো, ওইটা দিয়ে আমি আবার ফিউচারে আমি অ্যাড রান করতে পারি। সেই ক্ষেত্রে আমার আলাদা খুঁজতে হবে না যে ভাই আমি ওইটা কোন অডিয়েন্সটা দিয়েছিলাম যে ওই অডিয়েন্সে চালাইতেছে, যেহেতু ওইটা আমার রেজাল্ট ভালো আসছে। সো আপনার যখন ওইটা সেভ করা থাকবে তখন আপনি অটোমেটিক্যালি নতুন আর একটা অ্যাডিশন আপনি এটা অটোমেটিক দিতে পারবেন খুব দ্রুত। এটা হচ্ছে অডিয়েন্স সেভের হচ্ছে যে উপকারিতা। আচ্ছা, তারপর হচ্ছে যে আপনার লোকেশন। এখান থেকে লোকেশন তো আপনি চাইলে যে কোনো জেলা ডিস্ট্রিক্ট ওয়াইজ দিতে পারবেন। এখান থেকে যদি আপনি চান ঢাকা, আমি শুধু ঢাকা দেবো, যে ঢাকা ডিভিশন বা ঢাকা কোনো ঢাকা সিটি দিতে চান, যদি ঢাকা সিটি আপনি শুধু ঢাকা সিটি দিতে পারবেন, সিটি কলেজ বা কোনো ঢাকা কোনো একটা প্লেস, মানে কোনো একটা কলেজের সামনে বা কোনো একটা রাস্তা, এইভাবে আপনি ধরে ধরে দিতে পারবেন, এখানে টার্গেট করতে পারবেন। এটা হচ্ছে ইনক্লুড। এবং আপনি যদি চান না বল বাংলাদেশ থাকবে, কিন্তু বাংলাদেশ থেকে আমি কিছু কিছু জায়গা বাদ দিতে চাই, যেমন বাংলাদেশে আমার 64 জেলা, 64 জেলায় থাকবে, এক্সক্লুড এখানে আসবে। এখানে আমি চাই যে মনে করি বরিশাল বাদ দিয়ে দেবো, তাহলে আপনি করছেন কি বাংলাদেশই থাকবে, বাট আমি চাচ্ছি না যে বরিশাল সিটি মানুষ দেখুক, তাহলে বরিশাল মানুষ দেখবে না। এই চাচ্ছি যে খুলনার মানুষ দেখবে না, বাট বাংলাদেশের সবাই দেখবে, খুলনার মানুষ দেখবে না শুধু, তাহলে আপনি এখান থেকে তাদের এক্সক্লুড করতে পারেন তাদেরকে। আপনি এই লোকেশনের ব্যাপারটা তো ক্লিয়ার ভাই, তাই না? হ্যাঁ ক্লিয়ার। ওকে, তারপরে আসি যে আপনার সাজেস্ট অ্যান অডিয়েন্স, সাজেশন অপশনাল। এখানে আসার পরে আমরা এখানে দেখি কাস্টম অডিয়েন্স ইনক্লুড, তারপর চেস কাস্টম অডিয়েন্সে যদি আমরা যাই, কাস্টম অডিয়েন্স আমরা এখান থেকে ক্রিয়েট করব না, কাস্টম অডিয়েন্স আমরা এখান থেকে সেভ অডিয়েন্স এখান থেকে আমরা ক্রিয়েট করব পরবর্তীতে। আচ্ছা, ওই অডিয়েন্স থেকে সিলেক্ট করে দিলে তো আর এখান থেকে আমার দরকার নাই কাজ করার। না, আমরা যদি একটা অডিয়েন্স এখানে আমরা ক্রিয়েট করে রাখি তখন আমরা এখানে কাজ করার দরকার হবে না। তাহলে আমরা সবসময় অডিয়েন্সগুলো এখান থেকে ক্রিয়েট করাটাই বেস্ট হবে, এখানে খোঁজাখুঁজি লাগবে না। যেমন আপনি এখান থেকে তারপরে এইজ যদি ম্যানুয়ালি দেখাই দিচ্ছি, আপনি এইজ চাইলে এখান থেকে কত দিতে চান, যে 22 to 45 দিতে চাই, যে 22 to এখান থেকে আপনি 45 দিলে। আচ্ছা ওই ভাই হাসিম ভাই, ওই অডিয়েন্স থেকে ওটা ক্রিয়েট করে দিলে আর এখানে তো হাত দেওয়ার দরকার নেই আমার, তাই না? না, এখানে হাত দেওয়ার আপনার দরকার নেই। আচ্ছা ওকে। তারপর এখান থেকে জেন্ডার আপনি দিতে পারেন, মেন ওমেন। তারপর হচ্ছে ডিটেইল টার্গেটিং। এখানে ডিটেইল টার্গেটিং এর ভিতরে আপনি হচ্ছে যখন ওয়েবসাইট পারচেজ চালাবেন তখন কমন একটা বিষয় রাখবেন, সেটা হচ্ছে বিহেভিয়ারস। এখান থেকে
এন্ড দেখি পার্সেস থেকে এনগেজ শপার একটা অপশন আছে, এইটা কমন রাখবেনই, ঠিক আছে? যারা হচ্ছে শপিং করতে চায় অনলাইন থেকে তাদের সামনে নেওয়ার জন্য এটা ভালো। আচ্ছা ভাই, এখানে যে আপনি যে ইন্টারেস্ট সেট করতেছেন, তো ওই অডিয়েন্সের ভিতরে কি এগুলো থাকে না, নাকি এখান থেকে এগুলো দিতে হবে আমাকে? আচ্ছা, অডিয়েন্সের ভিতরে হচ্ছে কি আপনার কাস্টম অডিয়েন্সে ডিটেইল টার্গেটিং অপশনও আছে, হ্যাঁ ওখানে আছে। আর ওখানে যদি আপনি অনেকগুলো না দিয়ে থাকে, দেখা যায় অনেক সময় আপনার একটা ভালো রেসপন্স পেয়েছেন, সেই ক্যাম্পেইনটা আপনি সেভ অডিয়েন্স করছেন, তখন তো এটার ভিতরে এটা নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনি এখান থেকে আলাদাভাবে দিতে পারবেন। আর যদি আপনার অডিয়েন্সের ভিতরে সেভ করা থাকে আগে, আপনি সেটাও দিতে পারবেন, সমস্যা নেই, দুইভাবে দিতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুইভাবে দেওয়ার সুযোগ আছে। সেখান থেকে আপনি করতে পারেন যদি আপনার, তারপর আছে অনেক যদি এরকম কোন, যেমন আমি এর আগে ধরেন এর আগে আমি যখন অ্যাড রান করছিলাম, তখন আমি এখানে দিছিলাম যে যারা অনলাইনে কেনাকাটা করে মেকআপ, মানে বিউটি পার্লারে যায়, তারপর হচ্ছে ব্যাংকার, এই টাইপ আমি অনেকগুলো অ্যাড করে দিছিলাম। এখান থেকে আপনি দিতে পারেন। তো আবার আপনার যদি অ্যাডাল্ট কোন প্রোডাক্ট থাকে, যারা প্যারেন্ট তাদেরকে দিতে চাচ্ছেন, আপনি সেটাও দিতে পারেন। তো এখানে আপনি কিছু কিওয়ার্ড যদি লেখেন, তাহলে ওই রিলেটেড আমি চ্যাট জিপিটি সম্পর্কে আপনার আইডিয়া আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো চ্যাট জিপিটি আপনি যখন আস্ক করবে যে আমার এই প্রোডাক্টটা ডিটেইল টার্গেটিং বের করে দাও, ও দেখবে সুন্দর মতো কিছু টার্গেটিং আপনাকে বের করে দেবে, ঠিক আছে? ওই টার্গেটিং কিওয়ার্ড গুলো আপনি এখানে সার্চ করলে পেয়ে যাবেন। আচ্ছা দেখি চ্যাট জিপিটি, হাশেম ভাই, আমার মূল টার্গেট হলো যে সারা জীবন এভাবে শুধু পোস্টিং করে না, আমি আমার পেজটার ফলোয়ার বাড়াইতে চাই, আমার অরিজিনাল কাস্টমার যারা তাদেরকে নিয়ে, যেন আমি লাইভ করলে আমার পার্সেল লাইভের ভাই বিকল্প নয়, আপনার লাইভ করতে হবে ডেইলি, হিউজ পরিমাণ লাইভ করেন, আপনার ক্যাপ ফলোয়ার কিনতে হবে না, ফলোয়ার অটোমেটিক্যালি চলে আসবে, যারা আসবে তারাই আপনার কাস্টমার। আচ্ছা, লাইভ করে দেন ওই লাইভটা বুস্ট করতে হবে প্রথম, তাই তো? হ্যাঁ, সেটা করতে পারেন। আপনি লাইভ করেন, লাইভের বিকল্প না, আপনি রেগুলার লাইভ করেন। যদি আপনি লাইভ করে ধরেন আমি প্রথমে একটা লাইভ করলাম বা একটা ভিডিও বানাইলাম, নিজেরা নিজেদের ফেস দেখা একটা প্রোডাক্ট প্রেজেন্টেশন করে ওটা বুস্ট করলাম। দেখবেন হচ্ছে, দেখি কি অডিয়েন্স দেয়। কিছু কিন্তু লোকেশন দিচ্ছে আপনাকে, ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, এগুলো থেকে কিন্তু আসলেই বেশি সেল হয় আপনার, ঠিক আছে? যে লোকেশন গুলো দিচ্ছে এখান থেকে আসলে 22 to 45 এজ, তারপর হচ্ছে বাংলা ইন্টারেস্ট। ঠিক, এই ইন্টারেস্ট আপনি এখানে যে কিওয়ার্ড গুলো দিচ্ছে এগুলো আপনি এখানে সার্চ করতে পারেন যে এগুলো এখানে আছে কিনা, কোথায়। যে লাঞ্চ বক্স, এই যে লাঞ্চ বক্স ইন্টারেস্টের ভিতরে আছে, ঠিক আছে? লাঞ্চ বক্স যারা কিনতে চায় তারা কিন্তু এইটা খুব দ্রুত তাদের কাছে পৌঁছাবে, এবং এই কিওয়ার্ড গুলো ভালো কাজ করে। এবং আপনি চ্যাট জিপিটির হেল্প নেবেন সব সময়, ঠিক আছে? চ্যাট জিপিটি হচ্ছে রিয়েল টাইম যে ট্রেন্ডিং এ যেগুলো থাকে ওইগুলো নিয়ে আসে। আচ্ছা, টিফিন বক্সের কিছু পাস। ভাই ওই চ্যাট জিপিটিতে ওটা কি লিখছেন আপনি, কি লিখে সার্চ দিলেন? ওইটা আপনার মতো করে আপনি যেরকম একটা প্রশ্ন আমাকে করতেন যে কি ওইটা টার্গেটিং করব, ওইটা আপনি চ্যাট জিপিটি জিজ্ঞাসা করবেন। ও আচ্ছা আচ্ছা, ওকে। আমি আমার মতো করে জিজ্ঞাসা করছি যে ফেসবুকে বুস্ট করব, আমাকে ডিটেইল টার্গেট অডিয়েন্স দাও, ঠিক আছে? কি এক আজব জিনিস বানাইছে ভাই, মানুষের মাথায় আল্লাহ তাআলা কি বুদ্ধি দিয়েছে। ওরে শুধু আপনি আর একজনকে যেই প্রশ্নটা করতেন ওই সেম প্রশ্নটা ওরে করেন, তার থেকেও ভালো বুঝবে, ঠিক আছে? আর ভাই এই যে ধরেন আমি একটা লুঙ্গি কিনতে চাইতেছি, মনে মনে যদি ভাবি, হ্যাঁ, আধা ঘন্টা পরে ফেসবুকে ঢুকবো, দেখবো লুঙ্গির বিজ্ঞাপন আসা শুরু হয়েছে, কি একটা অবাক করা ব্যাপার। হ্যাঁ, এটা হয়, অনেক সময় হয়। কারোর সাথে শেয়ার করি নাই, কারোর সাথে বলিও নাই, কিন্তু এটা চলে আসছে। আবার ম্যাক্সিমাম টাইম যদি কারোর সাথে কথা বলেন, আপনার মাইক্রোফোন থেকে ওরা কি ওদিন ট্র্যাক করে ওইটা, ঠিক আছে? ফেসবুক ট্র্যাক করতে পারে। কথা বললে ওই কথাগুলো হচ্ছে আপনি কি চাচ্ছেন ওইটাও ফেসবুক জানে। তারপরেও তো আমরা
কত টার্গেট করি এই সেই সেলসের জন্য, কিন্তু ফেসবুক চায় আপনাকে সেলস দিতে, আপনার অডিয়েন্সের কাছে নিতে, কিন্তু সেই জন্য হচ্ছে আপনার কন্টেন্ট কোয়ালিটিফুল হতে হবে, আর প্রাইসটা অবশ্যই মার্কেট চ্যালেঞ্জিং হতে হবে, যে আপনার থেকে যেন কম প্রাইসে কেউ না দিতে পারে এবং আপনার থেকে ভালো কোয়ালিটি প্রোডাক্ট যেন কেউ না দিতে পারে। আর সব থেকে বড় কথা হচ্ছে বিশ্বাসতা। অনলাইনে বিশ্বাসের বিকল্প নেই। আপনি যখন হচ্ছে বিশ্বাসতা অর্জন করতে পারবেন তখন অনেক কিছু করতে পারবেন। দেখি আমাদের অডিয়েন্স গেল এখন। আচ্ছা, এখানে দেখাই যে আপনি এই অডিয়েন্সটা এখান থেকে সেভ করে রাখতে পারেন। মনে করেন আপনি একটা অডিয়েন্স এখানেই ক্রিয়েট করছেন, মানে একটা ক্যাম্পেইনের জন্য, যেমন এখানে এজ দিলাম, জেন্ডার দিলাম, টার্গেটিং করলাম, অনেক কষ্ট করলাম এখানে টার্গেট করার জন্য। এখন আমি চাচ্ছি পরবর্তীতে ক্যাম্পেইন রান করলে সেম অডিয়েন্স দিয়ে আমি আরেকটা ক্যাম্পেইন রান করা লাগতে পারে বা লাগবে আমার, যেহেতু রিলেটেড প্রোডাক্ট। সো আমি এটা সেভ করে রাখি অডিয়েন্সটা। তখন আপনি এখানে এই অডিয়েন্স একটা নাম দিয়ে রাখলেন, যে আপনার মতো একটা নাম দিয়ে রাখলেন, যে আপনার লাঞ্চ বক্স অডিয়েন্স, লাঞ্চ বক্স, এটা আমি দিয়ে রাখতে পারেন। হ্যাঁ, এটা সেভ করে রাখলে আপনি এটা অটোমেটিক সেভ হয়ে যায়। পরবর্তীতে যে সেভ অডিয়েন্সের এখানে দেখি, এটা দাঁড়ান, অডিয়েন্সটা জানি কোথায়, এই যে ইউজ সেভ অডিয়েন্স, এখানে এটা চলে আসার কথা, এই চলে আসছে কিন্তু লাঞ্চ বক্স চলে আসছে। এখন আমি দাঁড়ান, আমি একটা বিষয় দেখাই, এটা এখান থেকে এই অডিয়েন্স গুলো আমি কেটে দিলাম। আমার কিন্তু এখন কোনো অডিয়েন্স নাই, আমার এখন ডিটা টার্গেটে কোনো অডিয়েন্স নেই। এখন যদি আমি শুধু এই সেভ অডিয়েন্স থেকে আমি লাঞ্চ বক্সটা ধরাই, এই যে লাঞ্চ বক্স, তাহলে কিন্তু আমার এই সময় নিচ্ছে, ও যে অডিয়েন্সটা আমি সেভ করেছি এই অডিয়েন্সটা আমাকে এখানে নিয়ে আসবে। এখানে এই যে এখানে আমার অডিয়েন্স নাম কি, লাঞ্চ বক্স, লাঞ্চ বক্সের ভিতরে আসলে ইত্যাদি ইত্যাদি নিয়ে আসছে। সো আপনি এটা হচ্ছে কাজের সময় বাঁচানো এবং পরবর্তীতে একটা ভালো অডিয়েন্স খুঁজে পাওয়াকে হেল্প করে। আচ্ছা, তারপর হচ্ছে নেক্সট, এখানে অ্যাড নেম দেওয়ার দরকার নেই, সমস্যা নেই এটা। তারপর হচ্ছে আপনার ফেসবুক পেজ, এখানে আপনার যদি একাধিক পেজ থাকে, আপনার কোন পেজটা দিয়ে কাজ করবেন সেই পেজটা হচ্ছে আপনার ধরাতে হবে, মানে কোন পেজে একটা দিচ্ছি। হ্যাঁ, বিজ্ঞাপনটা রান করবেন। যেমন আমার এখানে 88টা পেজ আছে, কিন্তু শো করতেছে। আপনার যে কটা পেজ থাকবে ওই কটা এখানে শো করবে। যেমন রাসপূর্ণ মার্ট একটা পেজ, আমি এটা দিচ্ছি এখানে এক্সাম্পল। আচ্ছা, পেজটা আসছে। তারপর হচ্ছে এখান থেকে ক্রিয়েটেড অ্যাড, না এটা হচ্ছে আপনার আচ্ছা ক্রিয়েটেড। এখান থেকে হচ্ছে আমরা যে এখানে যে কন্টেন্টটা ইউজ করব, কন্টেন্টটা আমরা দুইভাবে ইউজ করতে পারি। একটা হচ্ছে আমার ডিভাইসে আছে, আমি এখান থেকে ম্যানুয়াল আপলোড করতে পারি, ঠিক আছে। আরেকটা হচ্ছে আমি ইউজ এক্সিস্টিং পোস্ট, মানে অলরেডি আমার পেজে আপলোড করা আছে, আমি ওইটা ইউজ করব। তাই আমি মনে করি যে এটা আমার পোস্ট করা আছে সেইটা ইউজ করলেই বেস্ট। কেন, আপনার যদি কোনো ভিউ হয়, কমেন্ট আসে, ওইটা ওই পোস্টের ভিতরে থেকে যাবে। আর যখন আপনি ম্যানুয়ালি করবেন, ম্যানুয়ালি করলে হয় কি, ওইটা আপনার যখন ক্যাম্পেইন বন্ধ, আপনার যত ভিউ হয়েছে বা আপনার কমেন্ট আসছে, ওগুলো তো আপনার পেজ থেকে কেউ চাইলে দেখতে পাবে না পরবর্তীতে, কারণ আপনার তো পোস্ট করা নাই। লোকাল যদি কেউ আসে সে পাবে না। আর যেহেতু আপনার একটা পোস্ট করা যদি থাকে এবং ওইটা এক্সিস্টিং পোস্ট হিসেবে যদি আপনি কাজ করেন, তো এটা বেস্ট অলওয়েজ। তারপর আছে আপনার একটু হাসিম ভাই 30 সেকেন্ড ভাই, একটু ওকে ভাই, ঠিক আছে। হ্যাঁ হাসিম ভাই বলেন। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা ইউজ এক্সিস্টিং পোস্ট দিলাম। তারপর হচ্ছে এখানে সোর্স লিংকস ইউজ বাই ডিফল্ট, ওয়েবসাইট ইউআরএল এখানে দিয়ে দিতে হবে সব পার্টস। এখানে মানে সোর্স লিংকে কি ওই মানে আমার ওয়েবসাইটের এটা ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে দিলে হবে এখানে সোর্স। দেন তারপর হচ্ছে যে আপনার
এখান থেকে কিন্তু আপনার টাইটেলগুলো নিয়ে আসছে অলরেডি, সব ওয়েবসাইট দিচ্ছে। আচ্ছা, এখান থেকে সিলেক্ট পোস্ট, এখান থেকে আপনার যে পেজে যে পোস্ট করা আছে এখান থেকে সেই পোস্টগুলো শো হবে। এখানে যে আপনার পোস্ট, মনে করেন একটা পোস্ট আপনার আসছে, এখান থেকে কন্টিনিউ। ওকে, তারপর হচ্ছে যে আপনার এই যে অর্ডার নাও, কল টু অ্যাকশন। এখান থেকে আমাদের অ্যাড অ্যাকাউন্টের ইউজ হচ্ছে না, এই জন্য এখান থেকে অনেক কিছু লিমিটেশন দেওয়া আছে, নাহলে এখান থেকে আরো কিছু অপশন আছে বুঝছেন। আচ্ছা, এগুলো এখান থেকে হাইড হয়ে আছে, আমি আপনাকে দেখাইতে পারতেছি না। যেমন এই কল টু অ্যাকশন, এখানে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে এখানে আমাদের আমরা কল টু অ্যাকশন বাটনের সাথে আমরা কি চাই, শপ নাও, অর্ডার নাও নাকি অন্য কিছু, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, অপশনটা এখানে আসবে, সেইটা আমাদের তো এটা সেলের ক্ষেত্রে অর্ডার নাও হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান, সেটা হয়তো আমার ইউজ এক্সিস্টিং পোস্ট না দিয়ে ম্যানুয়াল দিয়ে দেখা যেতে পারে। দাঁড়ান, ক্রিয়েটেড, আর এক্সিস্টিং পোস্ট আর ম্যানুয়াল দুইটা দিয়েই ট্রাই করবেন, শুধু এক্সিস্টিং পোস্টই দিবেন না, কারণ হচ্ছে আপনার দরকার সেল, কখন কোনটা থেকে সেল ভালো হয় তখন। আচ্ছা, ধরেন এক্সিস্টিং পোস্ট মানে আমি আগে যেটা পোস্ট করে রাখছি, আর ম্যানুয়ালটা মানে নতুন করে ছবি আপলোড করে কন্টেন্ট। হ্যাঁ, এই যে ম্যানুয়াল সিলেক্ট করে ক্রিয়েটেড, দেন হচ্ছে সিঙ্গেল ইমেজ অর ভিডিও, দেন তারপর হচ্ছে আমাদের যেটা নিচে আসবে, আসার পর এই যে সেট আপ ক্রিয়েটিভ, এখান থেকে আমি কি দিতে চাচ্ছি, একটা ইমেজ দেব নাকি ভিডিও দেব, মানে সিঙ্গেল দিতে পারবো, সিঙ্গেল একটা ভিডিও দিয়ে যদি আমরা কাজ করতে চাই সেক্ষেত্রে এখান থেকে যদি নেক্সট দেই, এখানে আমার অ্যাড অ্যাকাউন্টে ভিডিও আছে, আর যদি আপনার পেজে ভিডিও অলরেডি আছে সেগুলো নিতে চান সেইটাও নিতে পারবেন এখান থেকে। যেমন পেজে ভিডিও অলরেডি ছাড়া আছে, আমি এখান থেকে একটা ভিডিও ইউজ করব। আর যদি এমন হয় যে আমার পেজে ভিডিও ছাড়া নেই কিন্তু আমি চাচ্ছি ডিভাইস থেকে আপলোড করতে, সেক্ষেত্রে আপলোডে ক্লিক করে আপনি একটা ভিডিও আপলোড করে নিতে পারেন এখানে বিজ্ঞাপন ক্যাম্পেইনের জন্য। আর যদি অলরেডি পেজে থাকে তো ভালো, সমস্যা নেই, পেজ থেকে আপনি ইউজ করতে পারবেন। এইভাবে সিলেক্ট করে দিয়ে দেন নেক্সট। এখানে আছে কল টু অ্যাকশন, এটা বাদ দেই, সামনে আসবে আরো। আচ্ছা, এবার আসছে আপনার বুঝছেন, ওখানে এক্সিস্টিং পোস্টের কারণে আসছিল না, হয়তো ওই পোস্টের ভিতরে সেট আপ করা ছিল একটা অ্যাড, এই জন্য এটা আসেনি। এখানে আপনার ইউজ পরিমাণ কল টু অ্যাকশন বাটন আছে, যে অ্যাপ্লাই, বুক, বাই, তারপর হচ্ছে যে অর্ডার নাও, এই যে অর্ডার নাও আছে, শপ নাও আছে। যখন হচ্ছে আপনার ক্যারাসল অ্যাড চলবে, স্লাইড অ্যাডগুলো, স্লাইড অ্যাডের ভিতরে আপনার শপ নাও দেওয়াটাই বেস্ট। আচ্ছা, তবে তারপর দেখা যায় আপনার শপ নাও, অর্ডার নাও দুইটার অডিয়েন্স অনেক সময় আলাদা আলাদা হয়ে থাকে। অনেকে শপ নাওতে ক্লিক করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, অনেকে অর্ডার নাওতে ক্লিক করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যদি দুইটা বা তিনটা অ্যাড চালান, দুই তিনটা আলাদা আলাদা বাটন দেওয়ার চেষ্টা করবেন, একটা শপ নাও, একটা অর্ডার নাও হবে। এই বাটনের উপরও ভেরিয়েশন করা যায় আপনার সেলস বাড়বে কি কমবে। তারপরে এখান থেকে কল বাটন দিলে শপ নাও, তারপর হচ্ছে আমরা কি করলাম, এখান থেকে আমরা ম্যানুয়াল করতেছিলাম, কিন্তু এটা এখান থেকে পেজ ধরাইলাম। পেজের পরে হচ্ছে আমরা ক্রিয়েট অ্যাড আছে, এখানে এক্সিস্টিং না, আপনার ক্রিয়েট অ্যাড, ম্যানুয়াল এটা সিলেক্ট করা আছে, এই সিঙ্গেল ইমেজ আর ভিডিও এইটা দিচ্ছি। আর আমরা যদি এখান থেকে যে স্লাইড অ্যাডগুলো অ্যাড করা যায়, যেটা আপনার জন্য রেডি করছিলাম এর আগে একবার, এটা ক্যারাসল। আর কালেকশন অ্যাড হচ্ছে, আগে আমাদের ক্যাটালগ অ্যাডটা হচ্ছে কালেকশন অ্যাড, ঠিক আছে, এটা আলাদা, এটা আবার দেখবো আমরা সামনে ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমরা আজকে সিঙ্গেলটাই দেখি। ওকে, তারপর হচ্ছে এখানে আপনার ওয়েবসাইট ইউআরএল দিতে বলতেছে। আপনার ওয়েবসাইট ইউআরএল বলতে আপনি কোথায় নিয়ে যেতে চাচ্ছেন, আপনার ভিজিটর, যে আপনি যদি সিঙ্গেল একটা প্রোডাক্টের বিজ্ঞাপন চালাইতেছেন তাহলে আপনি অবশ্যই সিঙ্গেল একটা প্রোডাক্টের ভিতরে নেবেন, তাই না?
মনে করেন আপনি এই প্রোডাক্টের বিজ্ঞাপন চালাবেন এখন একটা ভিডিও দিয়ে, তাহলে আপনি এই প্রোডাক্টের ভিতরে গেলে যেই লিংকটা পাবেন, এই যে লিংকটা, এই লিংকটা হচ্ছে আপনার এই প্রোডাক্টের লিংক। আর আপনি যদি উপর থেকে দেন, শুধু এই লিংকটাই দেন মেইন ওয়েবসাইটে, এটা কিন্তু হোম পেজের লিংক আপনার। এখানে যদি কেউ আসে তাহলে সব প্রোডাক্ট দেখতে পাবে। আর যখন আপনি স্পেসিফিক কোন একটি প্রোডাক্ট আপনি নিতে চাচ্ছেন, তখন অবশ্যই আপনার এই সিঙ্গেল প্রোডাক্টের লিংকটা দিতে হবে। আচ্ছা, এখানে যদি ভাই যদি 10টা প্রোডাক্টে আমি স্লাইড বানাই, তাহলে ওই 10টা সিঙ্গেল প্রোডাক্টের লিংকই দেওয়া লাগবে নাকি? হ্যাঁ হ্যাঁ, 10টা সিঙ্গেল প্রোডাক্টের লিংক আলাদা আলাদা সেট করতে হবে। সেটা হচ্ছে ক্যারাসেল অ্যাড এবং কালেকশন অ্যাড, এই অ্যাড দুইটা আলাদা। সিঙ্গেল প্রোডাক্ট ইমেজের অ্যাড আলাদা আর ওই অ্যাড আলাদা, ঠিক আছে? দুইটারই সেটআপ আলাদা আলাদা। আচ্ছা, ওইটাও দেখবেন আপনি সামনের ক্লাস অবশ্যই। এটা এখান থেকে দেখিয়ে ইউআরএল দিয়ে দিলাম। তারপর ডিসপ্লে লিংক হিসাবে এটা ডিসপ্লে হবে জাস্ট কাস্টমারের সামনে। এখানে আপনার মেইন ওয়েবসাইটের নামটাই রাখতে পারেন, যেমন এখানে সুন্দর মতো www দিয়ে www.shoppersite.com, ওকে এই দিয়ে রাখবেন। এবং আপনি এখান থেকে চাইলে কল, মেসেজ বা হোয়াটসঅ্যাপ মেসেজ এটা এনেবল করে রাখাটা সবথেকে বেস্ট। অনেক সময় দেখা যায় আপনার যদি কেউ ওয়েবসাইট ভিজিট করলো, ভিজিট করার পরে আপনার নিচের দিকে মেসেজ বাটনটা শো হয়। অনেকে সরাসরি ওয়েবসাইট অর্ডার করতে স্বাচ্ছন্দ্য বোধ না করলে বা আপনার সাথে কথা বলতে চায়, অনেকে আছে কথা বলে তারপর অর্ডার করবো এমন ভাবে, সেই ক্ষেত্রে সে যেন মেসেজ করার সুযোগ পায়। সেই ক্ষেত্রে এই অপশনটা অবশ্যই এনেবল রাখবেন, রাখা বেস্ট, না রাখলে সমস্যা নেই। তারপর হচ্ছে আপনার setup এতটুকু কি বুঝছেন? এতটুকু সমস্যা আছে? হ্যাঁ হ্যাঁ, না না, এটুকু আমি ক্লিয়ার। আচ্ছা, এখানে আছে সর্বশেষ হচ্ছে আপনার এখান থেকে পাবলিশ দিতে। আমার অ্যাকাউন্টে তো অনেক অ্যাড অ্যাকাউন্ট এরর আছে, তো এইজন্য এখানে পাবলিশ দিয়ে দেখাতে পারতেছি না। নেক্সট ক্লাসে আরেকটা অ্যাড রান করলে তারপর আমি অ্যাক্টিভ অ্যাড অ্যাকাউন্ট দিয়ে করে দেখাবো আমি। ঠিক আছে, ঠিক। এখানে আপনাকে যে ক্যাম্পেইন স্কোরও দেখাবে ওরা, যে আপনার কত পার্সেন্ট ক্যাম্পেইন আপনার হয়েছে, কত পার্সেন্ট সেটআপ করতে পেরেছেন। ঠিক আছে, এখানে 100 দেখাচ্ছে এটা, তবে 50, 60, 80 প্লাস রাখা সবথেকে বেস্ট। আপনি এখান থেকে স্কোর দেখলেই বুঝতে পারবেন যে আমি কতটুকু সেটআপ করতে পেরেছি আমার ক্যাম্পেইনটা। এটা ফেসবুক অনেক আপডেট নিয়ে আসছে, এবং ফেসবুক এখানে দেখা যায় এই আপডেটও নিয়ে আসছে। এখানে আপনি একটা ইমেজ দিলে ওরা আপনাকে ডিজাইন করে দেবে। ঠিক আছে, ইমেজটা আপনাকে 3, 4টা বা 5টা 10টা টেমপ্লেটের উপর ডিজাইন করে দেবে।